মানে জঘন্য ভাষায়, নাসিরউদ্দিন পাটোয়ারির ভাষায় কর্নেল অলি আহমেদ কথা বলেছে। আসলে আমি এই মুহূর্তে মনে করি যে কর্নেল অলি আহমেদ রাষ্ট্রপতি হওয়া তো দূরে থাক, তিনি তো প্রার্থী হওয়ারই যোগ্যতা হারিয়েছেন এই ধরনের গালমন্দ করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে অনুসরণ করে। ঠিক আছে, আমি একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাই, মানে পরবর্তীতে আপনি উত্তরটা দেবেন, জাস্ট আপনার দিক থেকে হয়তো বা এটা ক্লিয়ার করে। আপনি যেমন বললেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কি আসলে জামায়াত রেখেছে কিনা বিএনপিকে গালমন্দ করার জন্য, আপনি নিজে জানেন কিনা বা আপনি নিজেও হয়তো বা সোশ্যাল মিডিয়ায় দেখেন যে আপনাকে নিয়ে এমন একটা কথা আছে যে এনসিপি এবং জামায়াতকে গালিগালাজ করার জন্য বিএনপি আপনাকে রেখেছে। তো এইটার বিষয়ে আপনার কোনো একটা ব্যাখ্যা যদি পরবর্তীতে দেন, আমি মানে এটা শুধুমাত্র আপনি ক্লারিফিকেশন করেছেন, আপনার প্রশ্নের সাথে সাথে উত্তর গেলে বেটার। শুনেন, আমি যেটা বলি, এই যে আমি যে সমালোচনাগুলো করলাম, অর্থাৎ জামাত সম্পর্কে এনসিপি এই কথাগুলো বলেছে, তাই না? আমি জাস্ট মানুষকে স্মরণ করিয়ে দিই যে অতীতে এনসিপি কি বলেছিল জামাত সম্পর্কে। এছাড়া 18 মাসে এনসিপি কি করেছিল? থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনা, এটা কি মিথ্যা? হান্নান মাসুদকে এই কাজটি করে নাই। এরপরে ডিসি নিয়োগের কেলেঙ্কারি সমস্ত গণমাধ্যমে নিউজ হয়নি। এরপরে আপনি দেখেন বন্দরের উপদেষ্টা কি হান্নান মাসুদ থেকে শুরু করে তাদের নেতাকর্মীরা হয়নি? আচ্ছা, নগদের কেলেঙ্কারি কি নাহিদ ইসলামের পিওর বিরুদ্ধে ছিল না? আচ্ছা, আপনি বলেন নাহিদ ইসলাম 6 মাসে কি সংস্কারে ব্যর্থ হয়নি, তার গণমাধ্যমের সংস্কারে? আচ্ছা, মাহফুজ আলম কি, আপনি তো একজন সাংবাদিক, খোঁজ নিয়ে দেখেন মাহফুজ আলম কি আসলে 3টা-4টার পরে অফিসে যাইতো না? আচ্ছা, আসিফ মাহমুদকে সাংবাদিকরা গিয়ে কি দেখে নাই যে তার যে সচিবালয়ে তার যে রুম, সেখানে যে আসলে রেস্ট রুম, সেখানে কি ঘুমাতো না? আচ্ছা দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলে নাই যে শুধুমাত্র একটি দল ছাড়া নির্বাচন চায় না? ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কি আসলে এনসিপি এক ধরনের জল্পনা কল্পনা করে নাই যে 5 বছর ক্ষমতায় রাখা উচিত? এই কথাগুলোই তো আমি বলি। এখন এই কথাগুলো যদি আপনার দৃষ্টিতে মনে হয় যে আমি সেটাই বলি, সোশ্যাল মিডিয়ার কথা বলছি। এছাড়া দেখেন, আমি আরো যেটি বলি, জামাত ইসলাম সম্পর্কে যে মন্তব্যগুলো আমি করে থাকি সেটি হলো জামাতের একজন সিনিয়র নেতা আমাদের আব্দুল্লাহ মাহমুদ তাহের ভাই, তাই না? তো তাহের ভাই তিনি বিদেশিদের সাথে বৈঠক করে বললেন যে আমরা কোথায় বলেছি শরিয়া আইন চাই। আচ্ছা, কোথায় বলে নাই বলেন? তাদের গঠনতন্ত্রে বলা আছে। তাদের এমপিরা এখন এই মুহূর্তে সংসদে দাঁড়িয়ে প্রতিনিয়ত বলছে যে আল্লাহর আইন চাই, কোরআনের আইন চাই। অন্যদিকে কর্নেল অলি আহমেদ বলল যে জামাতের আমির আমাকে কথা দিয়েছে যদি এই জোট ক্ষমতায় যায় তাহলে শরিয়া আইন নয়, সংবিধান মেনে দেশ চালাবে। অর্থাৎ এই যে দ্বিচারিতা, এইগুলো যে সময় আমি আসলে মনে করিয়ে দিই, এইটাই হয় আমার অপরাধ। আচ্ছা, আরেকটা বিষয় বলে শেষ করি। এই যে উসমান হাদি, 3টা বিষয়, হ্যাঁ তাকে দিবেন, অবশ্যই দিবেন, সময় বাড়িয়ে দিন। উসমান হাদি এনসিপি সম্পর্কে 3টা মন্তব্য করেছিল যে 71-এর ন্যায় জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি, এনসিপির শীর্ষ নেতারা দুর্নীতির সাথে জড়িয়েছে। এছাড়া আরো যে মন্তব্য উসমান হাদি, শহীদ উসমান হাদি করেছিল যে এনসিপি আসলে মানে ঐক্য বিনষ্ট করেছে। এই যে 3টা অপরাধ এনসিপি চিহ্নিত করেছিল, আমি তো ওইগুলোই স্মরণ করিয়ে দিই। এখন ওইগুলো স্মরণ করিয়ে দেওয়া যদি আমার অপরাধ হয়, তাহলে তো আপনি আমাকে সেই অপরাধে শাস্তি দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। এটা নিঃসন্দেহে। ডক্টর শিবির আহমেদ, কয়েকটা বিষয় তো চলে এসছে। এক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেহেতু তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, 20 তারিখে ভোটাভুটির আনুষ্ঠানিকতা রয়েছে, সেই মূল্যায়নটি জানতে চাই। দ্বিতীয় একটা কথা জানতে চাই যে নিশ্চিত পরাজয় জেনেও 11 দল আসলে কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি পদে তাদের মনোনয়ন দিয়েছেন, তারাও জমা দিলেন আজকে। সেটির কি কারণ হতে পারে? শুধুমাত্র কি অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য? এর বাইরে আসলে জামায়াতের সম্পর্কে বেশ কিছু কথা রাশিদ খান বলেছেন, সে বিষয়ে যদি আপনি আপনার কোনো মন্তব্য রাখতে চান। জি, ধন্যবাদ আপনাকে, সমালোচককে ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ জানাই। প্রথমে রাষ্ট্রপতির আলাপটাতেই আসি। খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখনকার সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি সরকার দল মনোনয়ন দিয়েছে এবং বিরোধী দল থেকে কর্নেল অলি আহমেদকে মনোনয়ন দিয়েছেন। তো বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছেন, তিনি দল থেকে পদত্যাগ করেছেন, মন্ত্রণালয় বা এমপির এই পদগুলো যাবে। এখন নতুন লোকেরা আসবে, বিএনপির এখানে নানান সমীকরণ আছে। উনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলে এই পজিশনগুলো ফিল আপ করার ক্ষেত্রে বিরোধী দল হিসাবে জামাত এবং 11 দলীয় জোট তারা প্রার্থী দিয়েছেন কর্নেল অলি আহমেদকে। আমি মনে করি এটা বাংলাদেশের রাজনীতিতে শুভ সূচনার মতো এবং এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করা দরকার যে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সর্বশেষ এটা আমরা দেখেছিলাম 91 নির্বাচনে এরকম বিরোধী দল থেকে নির্বাচন করেছিল এবং তখনও সরকার দল থেকেই যিনি ছিলেন তিনি বিজয়ী হয়েছিলেন, আব্দুর রহমান বিশ্বাস। তো আমি এটাকে দেখি যে আমাদের যে গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক চর্চা, এই জায়গার একটা নতুন সংস্কৃতি, একটা সুন্দর সংস্কৃতি। শুধুমাত্র আমি ধরে নিলাম যে বিরোধী দলের যিনি প্রার্থী হচ্ছেন তিনি পরাজিতই হবেন, তো শুধুমাত্র আমি নিশ্চিত বিজয়ী হব এটা জানলেই রাজনীতিতে বা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করবো, এটা কিন্তু গণতন্ত্র না। গণতান্ত্রিক সৌন্দর্য হচ্ছে যে আমি ইভেন যদি পরাজিত হব এটাও হয়, তারপর আমি গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করবো। এটা আমাদের রাজনীতিতে আমি মনে করি একটা ভালো সংস্কৃতি তৈরি হবে বিরোধী দল এই প্রার্থী দেওয়ার মধ্য দিয়ে।
আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন এখানে তো এই নির্বাচনটা হবে শুধু সংসদ সদস্যদের মধ্যে, এখানে 349 জন সদস্য ভোট দিবেন, একজন সদস্য যে চট্টগ্রামের যিনি ঋণ খেলাপির কারণে স্থগিত আছে তিনি ছাড়া। তো 349 জন সদস্যের মধ্যে বেশিরভাগ সদস্যই তো অলমোস্ট 250 সদস্য হচ্ছে বিএনপির পক্ষ থেকে বিএনপির। তো এখানে ধরে নেওয়াই যায় যে বিএনপির মানুষজনরাই বেশি ভোট দিবে বিএনপির প্রার্থীকে এবং তিনি বিজয়ী হবেন, এটা মোটামুটি আনুষ্ঠানিকতা ছাড়া আমরা ধরে নিতে পারি। কিন্তু যদি বিরোধী দলীয় যিনি ক্যান্ডিডেট আছেন তিনি যদি কনভিন্স করতে পারেন সরকার দলীয় সদস্যদেরকেও তার পক্ষে ভোট দেওয়ার জন্য অথবা সরকার দলীয় প্রার্থীর পক্ষে ভোট দানে বিরত থাকার জন্য, তাহলে এটা যদি হয়তো এটা একটা মিরাকল হবে, এরকম কিছু হইলেও হইতে পারে, অস্বাভাবিক না। কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে সিপুইট যেটা বলেছেন দলীয় সিপুইট যেটা বলেছেন যে কেউ ভোট দিতে পারবে, এটা 70 অনুচ্ছেদের আমি মনে করি এটা একটা ভুল ব্যাখ্যা। কারণ 70 অনুচ্ছেদের মাধ্যমে যেটা হয় যে নিজের দলের কোনো প্রস্তাবের বিপক্ষে বা বিলের বিপক্ষে ভোট দিতে পারেন না, এটা 70 অনুচ্ছেদটা মূলত করা হয়েছে কেন, যে যেন একটা দল সরকার গঠন করবার পরে হর্স ট্রেডিং এর মাধ্যমে বিরোধী দল সরকার দলের এমপিদেরকে কিনে নিয়ে গেল, তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা চলে গেল, পতন হয়ে যায়, এরকম কোনো সিচুয়েশন যেন রাজনীতিতে তৈরি না হয়, তাহলে একটা ব্রেকডাউন হবে ইয়ের মধ্যে, এটার জন্য। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে তার একটা ভোটাধিকার, আমি মনে করি না 70 অনুচ্ছেদের যে পারভিউ এর মধ্যে এটা পড়ে। যদিও উনি বলেছেন, এটা বলার মধ্য দিয়ে মানে উনি যে এমপিদেরকে একটা থ্রেট করলেন যে যদি দলের প্রার্থীকে ভোট না দেন আপনাদের এমপি পদ চলে যাবে, এই জিনিসটা আমি মনে করি উনি বিএনপির যিনি প্রার্থী আছেন ওনাকে আসলে অপমান করলেন। কারণ বিএনপি কি এটা মনে করে যে আমরা এরকম একজন প্রার্থী দিলাম যাকে আমাদের দলের এমপিরাও কেউ কেউ ভোট নাও দিতে পারে, এই জন্য তাদেরকে 70 অনুচ্ছেদ এবং সংসদ সদস্য পদ চলে যাবে এই ভয় দেখিয়ে তাদের কাছ থেকে আমার ভোট নিতে হবে, এটা তো আমি মনে করি নিজেদেরকে নিজেরা অপমান করা। বরং বিএনপির প্রার্থী জিতবে এটাই তো তাদের প্রত্যাশা থাকা উচিত যে আমাদের সংসদ সদস্য বেশি, আমরা জিতবো। তো 70 অনুচ্ছেদের দোহাই দিয়ে থ্রেট করা এটা একটা ভুল অ্যাপ্রোচ, এবং এটা আমি মনে করি নিজেদের কনফিডেন্স কম থাকার কারণে যে বিরোধী দলের প্রার্থী কি তাহলে আমাদের প্রার্থী থেকে এত যোগ্য যে আমাদের দলের ভোটাররাও গিয়ে ভোট দিয়ে দিতে পারে। এখানে ছোট্ট একটু প্রশ্ন করে আপনি যদি একটু বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা আপনার কখনো মনে হয় ধরেন 70 অনুচ্ছেদ এরকম কোনো বাধা নেই, তাতেও আসলে বিএনপির যারা এমপিরা আছেন তারা কোনোভাবে 11 দলীয় জোট মনোনীত প্রার্থীকে ভোট দেবেন? 2 নাম্বার, আপনার কি মনে হয় রাজনৈতিক যোগ্যতা বা বিবেচনায় মানে আপনি কোন দিক থেকে আসলে মির্জা ফখরুলের চেয়ে অলি আহমেদকে এগিয়ে রাখতে চান? না, আমি সেটা বলছি না যে আমি এগিয়ে রাখছি, আমি মনে করি ওনারা দুজন প্রার্থী যার যার জায়গায় যোগ্য। না, যোগ্য থাকলে আপনি বলতে পারেন, বললাম কোন কোন জায়গায় এগিয়ে রাখতে চান। দুজনেই যোগ্য, দুজনেরই লং রাজনৈতিক ক্যারিয়ার আছে, এবং এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও যেমন একদম রুট লেভেল থেকে দলের মহাসচিব পর্যন্ত রাজনীতি করেছেন, মাল্টিপল টাইমস এমপি মন্ত্রী ছিলেন। কর্নেল অলি আহমদ জিয়াউর রহমানের হাত ধরে একই সাথে রাজনীতি করেছেন, বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্যদের একজন তিনি, এবং তিনি মাল্টিপল টাইমস এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। তো ওনারও যেমন রাজনৈতিক ক্যারিয়ার আছে দীর্ঘ এবং যোগ্যতা আছে, একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুজনকেই সমানভাবে দেখতে চাই। এবং আমি মনে করি দুইটা জোট বা দুইটা দলই তাদের মধ্যে বেস্ট ব্যক্তিকে ক্যান্ডিডেট করেছেন। সো এখানে এই যোগ্যতার ক্ষেত্রে আমি করছি না। আমি এটা বলতে চাচ্ছিলাম আর কি, যে যেহেতু সিপুই 70 অনুচ্ছেদের কথা বলে তার সংসদ সদস্যদেরকে ভোটারদেরকে থ্রেট করতেছেন, এইটা একটা খারাপ ইন্ডিকেশন যায় যে তার মানে হচ্ছে তার মধ্যে কোনো ধরনের সংশয় আছে যে আমাদের দলের ভোটাররা হয়তো ভোট নাও দিতে পারে, এটা স্মরণ করিয়ে দিতে হবে তাদেরকে। এমনিতে বাস্তবতা আপনি যদি বলেন যে হ্যাঁ কেউ দিতে পারে কিনা, এটা হয়তো গ্রস লেভেলে হবে না, কিন্তু যদি আপনি ওপেন করে দেন যে ঠিক আছে আপনারা প্রার্থী পছন্দ করে নিতে পারবেন, যে যাকে ভালো লাগে ভোট দেন। যেহেতু কর্নেল অলি আহমেদ সাহেব দীর্ঘদিন বিএনপি করেছেন এবং বিএনপিতে ওনার অনেক কলিগরা আছে যাদের সাথে উনি মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, ওনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, তো সেখান থেকে কিছু ভোট আসতে পারে, অসুবিধা মনে করি না। আবার এমনও হইতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরবঙ্গের প্রতিনিধি, এমনও হইতে পারে যে বিরোধী জোটের যারা আছে এদের মধ্যে কাউকে কাউকে হয়তো আঞ্চলিকতার কারণে ওনার সাথে ভালো সম্পর্ক থাকলে হয়তো উনি অ্যাপ্রোচ করতে পারেন আমাকে ভোট দেন। হওয়াটা অস্বাভাবিক না যদি না আমরা রাজনৈতিকভাবে একদম কোর যে রাজনৈতিক দলের বাইরে আমি চিন্তা করবো না এরকম চিন্তা করি, কিন্তু ভোটাধিকার প্রয়োগ এরকম হয়, হয়তো মাস লেভেলে হবে না কিন্তু কিছু না কিছু হইতে পারে। তো আমি বলছি এই জায়গায় 70 অনুচ্ছেদের দোহাই দেওয়াটা এটা একটা ভুল অ্যাপ্রোচ আমাদের রাজনীতির জন্য। যদি এটা থাকেও এটা সংশোধন করবার দরকার আছে, কারণ রাষ্ট্রপতি নির্বাচনে একজন এমপি কাকে ভোট দিবেন যদি তার এইটুকু স্বাধীনতা, ভোটাধিকারের স্বাধীনতা না থাকে, তাহলে তো এটা আসলে গণতন্ত্র না। তবে দলের বিল বা প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট দেওয়াটা এই জন্য জরুরি যে সরকারের পতন হয়ে যেতে পারে যদি অনেক এমপিরা বিক্রি হয়ে যায়, এ ধরনের চান্সেস থাকে। কিন্তু রাষ্ট্রপতিকে ভোট দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি এর দরকার আছে। এটা হচ্ছে রাষ্ট্রপতিকে ভোটের ব্যাপারে আমার আলাপ। আর অনেকগুলো আলাপ তো রাশেদ ভাই নিয়ে আসছেন, সব কথা হয়তো আমি কভার করতে পারবো না, দরকারও নেই। কিছু কথা আমি এখানে, যেমন বিরোধী দল
ক্যান্ডিডেট দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, রাষ্ট্রপতিতে আরেকটা পয়েন্ট বলি যে বিরোধী দল যে ক্যান্ডিডেট দিল, যে আপনি বলছেন তো হেরে যাবেন এটা জেনে, একটা তো বললাম যে গণতান্ত্রিক ধারা সংস্কৃতি এটা, আরেকটা হচ্ছে যে তারা হয়তো দেশবাসীকে একটা সিগন্যালও দিতে চাচ্ছে যে আমরা যদি পরবর্তীতে ক্ষমতায় আসি তাহলে কোন ধরনের লোককে আমরা রাষ্ট্রের অভিভাবক হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনে ক্যান্ডিডেট করব। এটা তাদের একটা রাজনৈতিক সক্ষমতা বা রাজনৈতিক বিচার বিবেক বুদ্ধি এগুলোর একটা সিগন্যাল হিসেবে তারা দেশবাসীকে দিতে চাচ্ছেন। আর রাশেদ ভাই এনসিপির একজন নেতার কথা মেনশন করেছেন যে তিনি নানান অশোভন বক্তব্য দিয়েছেন, অস্বীকার করবার জো নেই এরকম বক্তব্য উনি দিয়েছেন এবং দিচ্ছেন। আমি এরকম বক্তব্য রাজনীতিতে আশা করি না। আমি আমার জায়গা থেকে মনে করি এটা অশোভন বক্তব্য রাজনীতির সুন্দর গণতান্ত্রিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করে। একই সাথে আবার কারো বক্তব্যের জন্য তার উপরে হামলা করা, তার বহরের উপর হামলা করা, এটার আমি নিন্দা জানাই। এটা কোনোভাবে হতে পারে না। রাজনৈতিক বক্তব্য যদি কারো তীব্র খারাপও হয় তারপরেও কারো গায়ের উপরে আঘাত করা এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এটা কোনোভাবেই করতে পারে না, এটা করা উচিত না। কিন্তু রাজনৈতিক নেতাদের এই জায়গায় রেসপন্সিবল হওয়া উচিত যে আমার কমিউনিকেশন কেমন হওয়া উচিত। এখন কথা হচ্ছে ওনাকে বা ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে আসলে কি কোনো দল অ্যাসাইন করে দিয়েছে যে আমার পক্ষ হয়ে তুমি অন্য প্রতিপক্ষকে ঘায়েল করো? আমার মনে হয় এটা যদি আমরা বলি তাহলে তার ব্যক্তির যে মানে রাজনৈতিক এজেন্সি এটাকে আমরা খাটো করি কেউ যদি বলে। কারণ এটা অবশ্য রাশেদ ভাই বলেছেন যে এনসিপি জামাতের সাথে জোট হওয়ার আগে এনসিপির যেই নেতাদের কথা উনি বললেন তারা জামাতকে অনেক গালমন্দ করেছে বা বকাবকি করেছে, খারাপ কথা বলেছে জামাতের ব্যাপারে, এখন বিএনপির ব্যাপারেও বলতেছে। তার মানে হচ্ছে যে সে তো তার রাজনীতির স্টাইলে এটা তাকে অ্যাসাইন করে দেওয়া লাগে না। মানে আগেও তাকে বিএনপি অ্যাসাইন করে দেওয়া লাগে না, এখনো তাকে জামাত অ্যাসাইন করে দেওয়া লাগে না। রাশেদ ভাইয়ের বক্তব্যের মধ্যে এটা কিন্তু পরিষ্কার যে না এটা হয়তো কারণ এই যে ধরেন রাশেদ খানের যে আগের সভাপতি নুরুল হক নূর, তারা তো 5 আগস্ট পরবর্তী বিএনপির বিপক্ষে অনেক কথা বলেছেন। এখন তিনি তো বিএনপি সরকারের মন্ত্রী, এটা কোনো সমস্যা আমার মনে হয় না। আমার মনে হয় সময় অনুধাবন পাল্টাতে পারে, তার রাজনৈতিক অক্ষ পাল্টাতে পারে, এটাই আসলে গণতন্ত্রের সৌন্দর্য। আমি আরেকবার একটু রাশেদ খানের কাছে আসতে চাই, যেহেতু আমরা প্রথমবার একটু অনেক সময় নিয়ে ফেলেছি। রাশেদ খান, দুইটা বিষয়। এক, যে মেসেজের কথা বললেন উনি, যে কর্নেল অলি আহমেদকে প্রার্থী নির্বাচন করে কি জামাত কোনোভাবে তার যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা ইতিহাস আছে এবং সেটা যে তাকে খুব বেশি ভোগায়, সেখান থেকে বের হয়ে আসার কোনো চেষ্টা করেছেন কিনা? অলি আহমেদ যে মুক্তিযুদ্ধের একজন বড় বীর সেনানী, সেটি নিয়ে তো কারো কোনো নিশ্চয়ই আপত্তি থাকার কথা না। দুই হচ্ছে যেটি ডক্টর শিবির বললেন যে 70 অনুচ্ছেদের এইটা তুলে এমপিরে যদি আসলে ভোট দেওয়ার স্বাধীনতা না থাকে তাহলে গণতান্ত্রিক চর্চাটা কোথায় হবে? এই দুটি বিষয় জানতে চাই। আচ্ছা, প্রথমত যারা আসলে বিএনপির এমপি, যাদেরকে বিএনপি দল হিসেবে পাশ করিয়েছে, তাই না? তো বিএনপির তো একটা স্ট্র্যাটেজি আছে। এখন কেউ যদি আসলে এই স্ট্র্যাটেজি ব্যর্থ করার জন্য কাজ করে, তিনি হলেন দলের মধ্যে থাকা ষড়যন্ত্রকারী। এবং একটি দল সিদ্ধান্ত নিতেই পারে যে সেই দল আসলে কাকে রাষ্ট্রপতি হিসাবে পাশ করাবে। এটাও গণতান্ত্রিক। হ্যাঁ, বাংলাদেশের সংবিধানে যে 70 অনুচ্ছেদের কথা বলা আছে এবং সেটি আমাদের চিফ হুইপ তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। এটি নিয়েই তো তিনি বলছেন যে আসলে থ্রেট করা হয়েছে। দেখেন, এটি আসলে থ্রেট না, বরং জুলাই জাতীয় সনদ নিয়ে যে বিতর্ক আছে সেই বিতর্কের একটা অবসান দরকার ছিল। যে যারা আসলে ভোটার, রাষ্ট্রপতি আসলে যিনি নির্বাচিত হবেন, এখন দল হিসেবে বিএনপির তো একটা সিদ্ধান্ত আছে, সেটি বিএনপি জানিয়ে দিয়েছে। এখন যারা মনে করেন যে নিজের স্বাধীনতা চাই, তাই না, ভোট দেওয়ার রাষ্ট্রপতি হিসেবে, খুব ভালো কথা, তিনি তো আসলে দল থেকে পদত্যাগ করে ভোট দিতে পারবেন, তিনি তো দল ছাড়তে পারবেন। এখন একটা পরিবারে থাকলে বাবা মায়ের শাসনটা মানতে হয়। ঠিক একইভাবে এই অফিসে চাকরি করলে আপনার যিনি বস আছেন তার আদেশটা মানতে হয়। একটা দল করলে দলের কমান্ড স্ট্রাকচার মানতে হয়। সুতরাং এটিকে আপনি থ্রেট বলতে পারেন না, এটা একটা স্ট্রাকচার, একটা কাঠামো, একটা দলের পলিসি। হ্যাঁ, যদি এই পলিসি আপনার কাছে ভালো না লাগে আপনি সমালোচনা করেন, যেটি ভাই করলেন, এবং আপনি যদি সমালোচনার মধ্য দিয়ে আপনার ভোট আপনি বেশি গ্যাদার করতে পারেন, করেন, এইটাও আপনার স্বাধীনতা। যেমনিভাবে বলা আমার স্বাধীনতা, এর কাউন্টার বক্তব্য উত্থাপন করে যদি জনগণ আপনারটা গ্রহণ করে সেটি আপনি করতে পারবেন, এটিতে আমার শ্রদ্ধা আছে। তবে আমি যে বিষয়টি আসলে বলতে চাই, দেখেন, আপনি এই যে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছেন, এটাকে আমি সাধুবাদ জানিয়েছি। আমার কাছে মনে হয় যে আমি প্রথম, আমার একটা অনুষ্ঠান ছিল সাংবাদিকদের সাথে মতবিনিময়, তো তার একটু আগে আমরা
জানতে পারলাম যে জামাতের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী দেওয়া হবে না। আমি ইনস্ট্যান্ট সে সময় আমি সমালোচনা করেছিলাম যে আপনারা তো জানতেন যে আপনারা ক্ষমতায় যেতে পারবেন না, আপনারা কি ইলেকশন করেন নাই? সুতরাং ইলেকশন করা মানে যে সবসময় ক্ষমতায় যেতে হবে এটি নয়। তারা কি জানতো আসলে ক্ষমতায় যাচ্ছে না? এটা ওপেন সিক্রেট, এটা ওপেন সিক্রেট। কারণ আচ্ছা। ওই যে এনসিপি কি বলে যে আমি আসলে পারতাম না, জামাতের সাথে না গেলে একটি আসনও আমি পেতাম না। জামাতের সাথে তো এই কারণেই গিয়েছে। আর জামাত তো জানে যে আমার দৌড় কতটুকু। জামাত জানতো যে আমি ক্ষমতায় যেতে পারবো না, তবে জামাত প্রচেষ্টা চালিয়েছে। জামাতের এই চেষ্টা, এটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু সেই চেষ্টা ছিল নগ্ন চেষ্টা, জান্নাতের টিকিট বিতরণ করা, মানুষকে বিভ্রান্ত করা, কালো টাকা বিতরণ করা, এইগুলো তারা করেছে। অর্থাৎ গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চার মধ্য দিয়ে কেউ যদি বড় হতে চায়, কেউ যদি তার সাংগঠনিক সক্ষমতা বা কাঠামো বিস্তার ঘটাতে চায়, সেটাকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আচ্ছা, যাই হোক, কর্নেল অলি আহমেদ সম্পর্কে জানতে চাইলেন, তো আমি যেটি বলছিলাম মেসেজটা আসলে এক্স্যাক্টলি উত্তর দিব। তো আমি আসলে খুব অবাক হয়েছিলাম যে আপনারা বললেন প্রার্থী দিবেন না, আবার প্রার্থী দিয়ে দিলেন। তো আমি তারপরে সাধুবাদ জানিয়েছি যে অন্তত জামাত ইসলাম আমার পরামর্শটা গ্রহণ করেছে এবং সেটা গণমাধ্যমে, মিডিয়াতে ব্যাপকভাবে এসেছিল। আচ্ছা, যাই হোক, জামাত ইসলাম আসলে সবসময় এই দ্বিচারিতার পলিটিক্সটা করে থাকে। তারা সিদ্ধান্তহীনতায় সবসময় ভোগে, যেটা জুলাই জাতীয় সনদে আমরা দেখেছি। সন্ধ্যার সময় বলল পিআর ছাড়া আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব না, সকালবেলা গিয়ে স্বাক্ষর করে বসে থাকলো। তো এগুলো নিয়ে আমি সমালোচনা করতে চাই না, তবে আপনার মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ৭১-এর দায় আছে, এখন নাহিদ ইসলামরা বলেছিল যে ৭১-এর দায় যার আছে তার সাথে জোট করবো না, জোট যেহেতু করেছে, তাই না? সুতরাং রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে চায়নি, তারপরেও দিয়েছে। আমি এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং এটা আপনি সঠিক বলেছেন যে আসলে জামাত ইসলাম আসলে যেহেতু মহান মুক্তিযুদ্ধের সময় ইতিবাচক ভূমিকা রাখতে পারে না, আজকে আর নেতিবাচক কথা না বলি, যেহেতু ইতিবাচক ভূমিকা রাখতে পারে নাই, সুতরাং মুক্তিযুদ্ধে তাদের এই নেতিবাচক ভূমিকা তাদেরকে পীড়া দেয় এবং তারা আসলে সবসময় মনে করে যে এদেশের রাষ্ট্রযন্ত্র আমাদেরকে কখনোই সমর্থন দিবে না, যেহেতু আমরা স্বাধীনতা চাইনি। সুতরাং সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের রাষ্ট্রযন্ত্র আমাদেরকে কখনোই দায়িত্ব দিবে না বা তারা একটি বাধা সৃষ্টি করবে। রাষ্ট্রযন্ত্র বলতে প্রশাসন বা বিভিন্ন স্টেক হোল্ডার, যেটাকে জামাত সবসময় ভয় পেয়ে থাকে ৭১-এর কারণে। তো যাই হোক, জামাত মনে করলো একজন মুক্তিযোদ্ধাকে যদি আমরা আরেকজন মুক্তিযোদ্ধার বিপরীতে প্রার্থী হিসেবে দাঁড় করাতে পারি, তাহলে কেউ আমাদেরকে আর স্বাধীনতা বিরোধী বলতে পারবে না। এটা জামাতের একটা, মনে করি যে ইতিবাচক একটা উদ্যোগ। তবে এই উদ্যোগ নিয়ে কোনো কাজ হবে না। এর কারণটা কি শোনেন, কর্নেল অলি আহমেদ জামাতের সাথে যাওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে তার যে অবদান, সেই অবদানকে তিনি বিসর্জন দিয়েছেন, এক। দ্বিতীয়ত, জামাতের সাথে যাওয়ার পরে তার আচরণগুলো দেখেন একদম জামাতের মতনই হয়ে গেছে। জামাতের লোকজন যেভাবে গালিগালাজ করে, যেভাবে মানুষকে কটাক্ষ করে, যেভাবে আসলে কথা বলে, নাসিরউদ্দিন পাটোয়ারি তো আসলে জামাতের রাজনীতিরই এখন আদর্শিক মডেল হয়ে গেছে, তাই না? এবং সেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি কল্পনা করতে পারেন, তাকে অনুসরণ করছে কর্নেল মোহাম্মদ অলি। তার মানে তিনি মনে করছেন যে আমি আগের সময় যে রাজনীতি করেছি, বিএনপির সাথে থাকা অবস্থায় বিএনপি থেকে বের হয়ে গিয়ে এখন আসলে এই রাজনীতি আর বাংলাদেশে আমি করে আমি আসলে আলোচনায় থাকতে পারবো না। অর্থাৎ তিনি যে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন একমাত্র আলোচনায় থাকা, আর কোনো কিছু না। তিনি জানতেন তিনি পাশ করবেন না এবং শিবির ভাই যে স্বপ্নগুলো দেখলেন যে মানে তিনি উত্তরবঙ্গের মানুষ, সবকিছু মিলিয়ে হতে পারে। আচ্ছা, আমরা ছোট একটা বিরতিতে যাই। ডক্টর শিবির আহমেদ ফিরে এসে দুইটা প্রশ্ন আপনার কাছে থাকবে। এক, জামাতের দ্বিচারিতা রাজনীতির যে অভিযোগটা তিনি করেছেন, দ্বিতীয় আরেকটা করেছেন যে জামায়াতে কোনো মুক্তিযোদ্ধা যদি যায় জামাতের সঙ্গে জোটে বা তার দলে, তাহলে তার যে মুক্তি চায় তাহলে তার উচিত দল থেকে পদত্যাগ করে তারপর ভোট দেওয়া। সেই অপশন তো তার কাছে আসলে সেই অপশনটা নাই, কারণ কেউ যদি দল থেকে পদত্যাগ করে তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায় এবং বাতিল হলে সে আর রাষ্ট্রপতি পদে ভোট দিতে পারবে না। এটার আসলে সুযোগই নাই। সো দলের মধ্যে থেকেও যদি সে ভিন্নমত পোষণ করবার সুযোগ থাকে, সেটা সুযোগ দেওয়া যেতে পারে, সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। যেটা বলেছেন যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এবং জামাতের সাথে যাওয়ার পর আর মুক্তিযোদ্ধা থাকে না বা থাকে কিনা, তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায় কিনা বা অর্জন চলে যায় কিনা, এই রাজনীতিটাকে আমি ভুল মনে করি। অর্থাৎ দেখেন, আওয়ামী লীগ তো আসলে এই রাজনীতিটাই করে আসছে যে আওয়ামী লীগের সাথে যদি আসে তাহলে সে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ বিরোধী যদি যায় তাহলে সে ইভেন সেক্টর কমান্ডার হইলেও সে রাজাকার। এবং প্রেসিডেন্ট জিয়াকেও তারা রাজাকার, পাকিস্তানের গুপ্তচর, এই গুপ্ত শব্দটা প্রথম কিন্তু আওয়ামী লীগ প্রেসিডেন্ট জিয়ার এগেনিস্টেই ব্যবহার করেছিল, যে গুপ্তচর হিসেবে সে পাকিস্তানের পক্ষে আসলে কাজ করেছে ধরনের। ওই ন্যারেটিভগুলোই যদি আবার বিএনপি নেয়, এই জিনিসগুলো রাজনীতিতে উত্তরণ হলো না তাহলে। কারণ আওয়ামী লীগের সাথে থাকলে এই
মুক্তিযোদ্ধা, বাইরে গেলে রাজাকার হয়ে যাবে বা তার অবদান সব শেষ হয়ে যাবে, এই রাজনীতিটা আসলে এখন না। এই রাজনীতিটা শুরু হয়েছিল ওই ৭৭ সালেই। জিয়ার বিরুদ্ধে এটা ব্যবহার করেছিলেন কর্নেল এম.এ.জি. ওসমানী। তিনি তখন প্রথমেই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ তুললেন, যে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করলেন, বললেন জিয়ার বিরুদ্ধে আমি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছি এই জন্য যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির মধ্যে লড়াই, স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতার পক্ষের শক্তি। এটার আর্গুমেন্ট তার ছিল যে জিয়াউর রহমান যে দল গঠন করছেন বা যাদেরকে নিয়ে উনি সাথে আছেন, শাহজাজুর রহমান বা মশিউর রহমান জাদু মিয়া সহ আরও যারা ছিলেন, তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এই জন্য তিনি এই কথা বলেছেন। তো এই জিনিসটা জিয়াউর রহমান রিয়েলাইজ করেছেন ৭৭-৭৮ সালেই, যে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ এই বিভাজন দিয়ে বাংলাদেশ কখনো দাঁড়াবে না। সো এই বিভাজনের কবর তিনি ৭৭ সালেই দিয়েছেন। তিনি যখন রাজনৈতিক দল গঠন করেন তখন তিনি মুক্তিযুদ্ধের সময়ে অনেকেই রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, নানান দল ইনক্লুডিং জামাত ইসলামী, নাজাম ইসলাম, অনেক বাম দল, অন্যান্য দল তারা বিরোধিতা করেছে। সেই কারণে তিনি এই জিনিসটাকে বরং তিনি জিয়াউর রহমান কবর দিয়ে শাহজাজুর রহমানকে দলে নিয়ে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছেন, আরও অনেককে তিনি তার দলে নিয়েছেন। এবং এটা তো প্রচলিত আছে যে আমাদের এখন যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলামের বাবাও রাজাকার ছিলেন। তো এখন আসলে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের ইস্যুসটা কিন্তু জিয়াউর রহমান কবর দিয়ে দিয়েছেন এবং উনি বলেছেন, উনি করে দেখিয়েছেন যে এটাই হচ্ছে বাংলাদেশ গড়বার রাজনীতি, যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের এই বয়ান করা যাবে না। এখন বিএনপিকে আওয়ামী লীগপন্থী এক ধরনের বুদ্ধিজীবীরা এই উস্কানিটা দিচ্ছে যে জামায়াতের বিরুদ্ধে রাজনীতি করতে হলে আপনাকে আওয়ামী লীগের মতোই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ দিয়ে রাজনীতি করতে হবে। এটা ভুল অ্যাপ্রোচ, এটা আওয়ামী লীগের অ্যাপ্রোচ, এবং এটা আওয়ামী লীগকে যেরকম করে ধ্বংস করেছে বিএনপিকেও ধ্বংস করবে। আমি মনে করি জামাতের বিরুদ্ধে রাজনীতি করবার বিএনপির অনেক উপাদান আছে, সেগুলো নিয়ে করবে, বা জামাতের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে জামাতের করবার অনেক উপাদান আছে, কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগ যেসব উপাদানগুলো ব্যবহার করেছে, যেটা জিয়ার রাজনীতি না, বিএনপির আদর্শ না, সেইটা বিএনপি যদি গ্রহণ করতে যায়, এটা আমি মনে করি বিএনপির একটা আওয়ামীকরণ হবে, এবং যেটা অনেক আওয়ামী লীগের বুদ্ধিজীবী বিএনপিকে এই কুমন্ত্রণা দিচ্ছে। তো আমি আশা করি রাশেদ ভাই সহ বিএনপির সবাই এই জায়গাটাতে সাবধানতার সহিত জিয়াউর রহমানের আদর্শ কি ছিল, বিএনপির প্রতিষ্ঠাকালীন আদর্শ কি ছিল, সেই জায়গায় যাবেন। আমার মনে হয় এই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এই রাজনীতি করা বিএনপির দরকার নাই, বিএনপির সাথে যায়ও না। কারণ বিএনপি শুরুই হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে সহ নিয়েই। সো বিএনপি এখন বলতে পারে না যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল, আরেকটা মুক্তিযুদ্ধের বিপক্ষ দল। এটা বিএনপির সাথে মানা না, এটা আওয়ামী লীগের রাজনীতি, এবং এটা যে ভুল রাজনীতি বাংলাদেশে এটার প্রমাণ হয়ে গিয়েছে। যে জামাত যে মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, এটা জেনেও বাংলাদেশের 40% মানুষ জামাতকে ভোট দিয়েছে। বিএনপি যে মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে নিয়ে বিএনপি দল গঠন করেছে, এটা জেনেও বিএনপিকে 51% মানুষ আবার ভোট দিয়েছে। সুতরাং এই রাজনীতি আমি মনে করি না এখন আর এটার কোনো আবেদন আছে। আর দ্বিচারিতার কথা যদি বলি, যেটা রাশেদ ভাই বলেছেন যে জামাত প্রথমে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিবে না বলেছে, তারপর প্রার্থী দিয়েছে, এটাকে উনি দ্বিচারিতা বলতেছেন। আমি মনে করি এটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত, যে আমি একটা কাজ করব সিদ্ধান্ত নিয়েছিলাম, পরে বলছি না ওকে আমি নির্বাচনে প্রার্থী দিব না ভেবেছিলাম, এখন আমার মনে হচ্ছে না রাজনীতিতে প্রার্থী দেওয়া উচিত গণতান্ত্রিক চর্চার সুন্দরের জন্য। এটাকে আমি দ্বিচারিতা মনে করি না, এটা মনে করি সিদ্ধান্তের পরিবর্তন। কিন্তু দ্বিচারিতা হচ্ছে সেটা যেটা হচ্ছে আমার মনের ভিতর আছে, আমি গণভোট মানবো না, গণভোটটা আমি পছন্দ করি না, কিন্তু মানুষকে বলতেছি গণভোটে ভোট দেন আপনারা, আমরা এটার পক্ষে আছি, হ্যাঁ ভোট দিলে সংস্কার করব। তারপরে ক্ষমতায় এসে বলছি যে না, এটা আমরা মিশি বলছিলাম, এটা আসলে আমরা মানি না, এটা আমার মনের মধ্যে নাই, এটা একটা প্রতারণা বা দ্বিচারিতা। অথবা যদি বলে যে নির্বাচন আগে আমি বললাম টোল মওকুফ করে দিব, কিন্তু আমি জানি টোল মওকুফ করা আসলে পসিবল না, কিন্তু একটা মিথ্যা প্রবোধ দিয়ে মানুষের ভোট নেওয়ার জন্য বললাম, পরে এসে বললাম যে এটা বলার জন্য বলছি। এটা হচ্ছে আসলে দ্বিচারিতা বা প্রতারণা করা। জামাতকে ইঙ্গিত করে বলেছিল যে জামাত এই ধরনের প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিল। তো এটা হচ্ছে এই প্রতারণা হচ্ছে সেটা সড়কমন্ত্রী, হ্যাঁ সড়ক উনি দিয়েছিলেন যে উনি আমি যদি বলি, আমি বক্তব্য তো অ্যানালাইসিস করেছি এবং শুনেছিও, তিনি যেটি বলেছিলেন যে নির্বাচনের আগে আমাদের অনেকে, আমাদের বলতে জাতীয় সংসদে যে সকল এমপিরা আছে এই এমপিদেরকে ইঙ্গিত করে, এবং সেটা জামাত ইসলামকে ইঙ্গিত করে, তারা বলেছিল যে আমরা যদি ক্ষমতায় আসি সেক্ষেত্রে আমরা টোল মওকুফ করে দিব, কিন্তু এটা আসলে বাস্তবসম্মত নয় এবং এটি আসলে সম্ভবপর হবে না। তিনি জামাতকে ইঙ্গিত করে কথা বলেছিলেন। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই, এটা নতুন করে আসবেন তো, তাই তো? তবে আমি তার আগে তার কাছ থেকে একটি বক্তব্য শুনতে চাই। যদি সেই প্রশ্ন একই হয়ে যায় তো ভালো। তিনি আজকে বললেন যে আমাদের যিনি মহামান্য রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তার বাবা নাকি রাজাকার ছিলেন।
একটু যদি তিনি প্রমাণ না, আমি প্রমাণের কথা দিতেন। বলছি না, আমি বলছি যে এটা নিয়ে বাজারে কথা প্রচলিত আছে, আমি এখানে আপনি কোনো একজন প্রুফ শিক্ষক করার কথা মানুষ। বলছি না, আমি বাজারে এটাই বলছি। কথা না না অনেক না, কিছু আমি হয়, এটা বলি সেগুলো নাই কি যে এটা টকশোতে সত্য বলা বা যায়? মিথ্যা, না, আমি বলছি যে ওনার ব্যাপারেই কথা আছে, কিন্তু এটা দিয়ে তো এটা প্রমাণ হয় না যে উনি অযোগ্য বা ওনাকে ভোট দেওয়া যাবে না। না, না, এইগুলো আসলে এই শোনেন। ভুল রাজনীতির কথা আমি বলছি। শিবির ভাই, আমি বলছি যে এটা এটা বলা ভুল। যায় না, বাজারে তো চায়ের না, দোকানে আমি বলছি এটা একজন ভুল রাজনীতি, যে এই লেখাপড়া যে- না জানা মানুষ না, অনেক আলোচনা করে, কিন্তু আপনি একজন শিক্ষক। ওনার বাবা যদি রাজাকার সত্যি সত্যিও হন, এটাতেও আমার কোনো আপত্তি নাই, আর যদি সত্যি সত্যি নাও হন, আপত্তি না। আমার কথা হচ্ছে না এই না, যে ওনার তার বাবা বিরুদ্ধে যদি রাজাকার কেউ, এরকম কোনো প্রমাণ থাকলে আপনি আমি বলেন, বলি। অন্যথায় এই জিনিসটার জন্য আমি আপনার বলি, দুঃখ প্রকাশ করা না উচিত। না না, যে আপনার এই বক্তব্য- আমি বলি জি। যদি কেউ মনে করেন মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে এই আলোচনা করে যে উনি একজন রাজাকার পুত্র, এটার আমি বিরোধিতা করব, কারণ এই রাজনীতি বাংলাদেশে না, এখন আপনি- চলবে না। আপনি যে আমি কথা এটা বলেছেন বলছি। যে প্রচলিত আছে যে তার বাবা একজন রাজাকার, হ্যাঁ, তো প্রচলিত কোথায় আছে? আছে, এটা নিয়ে লেখালেখি আছে, বই পুস্তকে এখন না, আমি কোনো বই বইয়ে পুস্তক নাই। নিয়ে আসছি না। শুনেন, আমি বলি, আমি ওনার বাবা রাজাকার কি রাজাকার না, এটা আমার পয়েন্ট না। আমি না, বলছি কিন্তু যে আপনি বলেছেন, তার আমি মানে আপনার বলেছি। বক্তব্য কি আপনি অন করতেছেন না এটা ডিজন করতেছেন? আমি বলেছি নাকি যে দুঃখ প্রকাশ করতেছেন সেটা বলেন। না, আমি বলেছি যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের যে রাজনীতি, এটা বিএনপির রাজনীতিটা, এটা জিয়াউর রহমানের রাজনীতি না, এটা আওয়ামী লীগের রাজনীতি। এখন বিএনপিকে আওয়ামী লীগের কিছু বুদ্ধিজীবীরা এই কুমন্ত্রণা দিচ্ছে যে আপনারা আবার এটাকে নিয়ে আসেন মুক্তিযুদ্ধের তাহলে পক্ষ আমি আপনাকে বিপক্ষ। একটি প্রশ্ন করি। এই কথাটা বলছে। সেই প্রশ্নটা হলো, দেখেন আমরা তো আসলে একসাথে লড়াই সংগ্রাম করেছি, জামাত ইসলাম, বিএনপি বা অন্যান্য যতগুলো দল আছে, যারা সরকারি দলে, যারা অপোজিশনে আছে, সবাই তো আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করতে গিয়ে আমরা মজলুম ছিলাম, তাই না? কিন্তু আমার কথা হলো যে এক মজলুম যে সময় আর এক মজলুমকে বলে, ঠিক গণ অভ্যুত্থানের 5 আগস্টের পর জনসভার মধ্য দিয়ে, যে এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে আমরা ক্ষমতায় আনবো না। আচ্ছা, তো আপনি কখন বলছেন? যে সময় সবেমাত্র শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে সেই সময়। এছাড়া আপনি আরও বলছেন যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, আমরা কারোর সাথে জুলুম করব না। আরে শিবিরের অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে না? জামাতের হয়েছে না? আর বিএনপির তো অসংখ্য, হাজারো হয়েছে, তাই না? লাখো মানুষের নামে মামলা হয়েছে, ঘর ছাড়া, বাড়ি ছাড়া। আমি কিন্তু ওই সময়কার বাস্তবতায় অস্বীকার করছি না যে জামাত ইসলাম মজলুম ছিল না, অবশ্যই মজলুম ছিল। কিন্তু কথা হলো, আপনি কেন মজলুম থেকে জালিম হওয়ার চেষ্টা করলেন? আপনি আরেকজন মজলুমকে যে সময় আপনি ফেসিবাদ বলেন, সেই সময় তো আপনি জালিম না হলে এই কথা বলতে পারেন না, তাই না? কোনো মানুষ আরেকজন মানুষকে নিয়ে গালমন্দ, মিথ্যাচার, প্রপাগান্ডা, এইভাবে তাকে ফেসিবাদ তো বলতে পারে না, শেখ হাসিনার সাথে তুলনা করতে পারে না। জামাতের আমির এই কাজগুলো করেছিল। এখন আপনি যে সময় আমাকে ফেসিবাদ বলবেন, সেই সময় কি আমি আপনাকে বলবো যে আপনি ফেরেস্তা? সে সময় তো স্বাভাবিকভাবে আপনার সেই অতীতের দ্বিচারিতা, আপনি 86 নির্বাচনে আপনি আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে এরশাদের অধীনে আপনি গণতন্ত্রকে হত্যা করার জন্য, আন্দোলনকে বানচাল করার জন্য আপনি নির্বাচনে গিয়েছিলেন। এটা কি মিথ্যা? এরপরে আপনি সেই 71-এ যে সময় মানে অধিকাংশ মানুষ স্বাধীনতা চায়, আর আপনারা অল্প সংখ্যক মানুষ হয়ে আপনারা বললেন পাকিস্তান আমাদের ইমোশনের নাম, মানে কি? আচ্ছা, তাহলে শেষ করি। আমার একটু জানার যে মানে জামায়াত যদি আসলে বিএনপির প্রতি সহনশীল, তার ভাষায়, তার রাজনৈতিক কার্যক্রমে থাকতো, তাহলে বিএনপি আসলে তার মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়ে খুব একটা মুখ সেটা খুলতো ব্যাখ্যা না। আমি দিব, তার আগে আমার বক্তব্য শেষ করি। আচ্ছা, এরপরে 47-এর সময় আপনি কি বলেছিলেন? ব্রিটিশরা যে ভারতবর্ষ শাসন করছে সেটা আমার ইমোশনের নাম, মানে ব্রিটিশদের গোলামি করলেন। মানে আপনি তো সিদ্ধান্ত নিতে পারতেছেন না। এরপর একটা সময়, যে সময় আসলে ফখরুদ্দিন, মঈনুদ্দিন আসলো, আপনি বললেন দুই পরিবারের রাজনীতিকে মাইনাস করো, এই ফখরুদ্দিন, মঈনুদ্দিন আমার ইমোশনের নাম, তারা দুর্নীতি বিরোধী অভিযান চালাচ্ছে, তাই না? এবং সেই নামে শেখ হাসিনা, তাই না, ওই সময় পর্যন্ত ফ্যাসিস্ট হয়নি, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার রাজনীতিকে মাইনাস করো, এগুলোতে জামাত ইসলাম করেছে। আচ্ছা, আপনি এখন আপনার দাঁড়িপাল্লাতে 71-এর ওজন বেশি না দেখিয়ে কম দেখাচ্ছেন কেন? 24-কে কেন বেশি দেখাচ্ছেন? এটার কোনো প্রয়োজন ছিল? 71 আমাদেরকে স্বাধীন ভূখণ্ড দিয়েছে। এই স্বাধীন ভূখণ্ড না দিলে 24-এর যে স্বাধীনতা অর্জনের আন্দোলন, দুঃখিত, মানে স্বাধীনতা রক্ষার আন্দোলন, আর 71-এ আমরা স্বাধীনতা অর্জনের আন্দোলন করেছি। 71 না থাকলে কি 24 বাংলাদেশে আসে? তার মানে কি? তার মানে একটা আর একটার সাথে সম্পৃক্ত, একটা আর একটার পরিপূরক। এবং যে কথা বিএনপির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে অসংখ্যবার আমরা বলি, আর আপনারা বলেন কি আরে 71-এর নাম নিও না। হ্যাঁ, এমনকি
জামাতের একজন নেতা প্রায় টকশোতে আসে, আমি তার নাম না বলি, তিনি একটা টকশোতে বললেন, তিনিও শুনেছেন, শিবির ভাইও শুনেছেন, তিনি বললেন আরে 24-এর মধ্যে দিয়ে 71 মুছে গেছে। আপনি শোনেন নাই? এবং এটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। দেখেন, গণঅভ্যুত্থানের পরে জামাত ইসলাম মনে করলো আমাদের হাতে সুযোগ এসেছে, ক্ষমতায় যেতে হবে, আর ক্ষমতায় যাওয়ার জন্য যত মিথ্যা ন্যারেটিভ আছে সবকিছু বিএনপির এগেনস্টে দাঁড় করাইতে হবে। কিন্তু ভুলে গিয়েছিল যে তারা কিন্তু 1 থেকে 6 পর্যন্ত বিএনপির সাথে ক্ষমতায় ছিল। এই জন্য মানুষ প্রশ্ন তোলে যে মাঝখানে তো আর কেউ ক্ষমতায় যায়নি, জামাতও যায়নি, বিএনপিও যায়নি, সবাই তো মজলুমই ছিল। তাহলে আপনি 1 থেকে 6 পর্যন্ত ক্ষমতায় ছিলেন বিএনপির সাথে, তো মাঝখানে তো সবাই আওয়ামী জুলুমের শিকার হয়েছে। তাহলে বিএনপিকে আপনি কিভাবে বলেন আপনি তার সাথে ছিলেন, সরকারে ক্ষমতায় রাষ্ট্র চালিয়েছেন, তাকে আপনি ফেসিবাদ কিভাবে বলেন যার সাথে আপনি ছিলেন, যার সাথে আপনি ঘর সংসার করেছেন? আর জামাত সম্পর্কে আপনি যে প্রশ্নটা করলেন, হ্যাঁ আপনার এই বক্তব্য সঠিক। যেহেতু জামাত ইসলাম এইভাবে মিথ্যাচার করছে, সুতরাং মানুষকে আমাদের এখন স্মরণ করিয়ে দেওয়া লাগছে যে জামাত আসলে কি কি করেছে এবং এখন কি কি মিথ্যাচার করছে, মানুষকে সচেতন করা লাগছে। দেখেন, জামাত ইসলামের রাজনীতি শুধুমাত্র একটা জিনিসের মধ্য দিয়ে যদি বারবার আপনি তুলে ধরেন, মানুষের মনের মধ্যে দাগ কাটবে, সেটা হলো একটা ইসলামিক দল। বাংলাদেশের সংবিধান যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে ইসলামিক রাজনীতি করা অসাংবিধানিক নয়। শিবির ভাই ঠিক বললাম কিনা? এবং এই গণতান্ত্রিক অধিকার কিন্তু ইসলামিক দলগুলোর আছে। তার মানে কি, জামাত ইসলাম যে শরিয়া আইন কায়েম করতে চায়, এই অধিকার জামাত ইসলামের আছে। কিন্তু আপনি যে অধিকার আপনাকে সংবিধান দিয়েছে, আপনি কেন বিদেশিদের সাথে বৈঠক করে আপনি বলছেন আমি কোথায় বলেছি আমি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব? আরে আপনি তো আপনার গঠনতন্ত্রে বলেছেন, তাই না? আচ্ছা, আপনি ইসলামিক দল হয়ে উত্তরগুলো না শুনলে পরে সময় পাবো না, শুনবেন, উত্তরগুলো শুনবেন, তাকে সময় দিন। আমার কথা হচ্ছে জামাতের একজন প্রার্থী এবং জামাতের এই মুহূর্তে আইডল ইয়াংদের মধ্যে এই যে আইনজীবী শিশির মনির রোজা এবং পূজাকে এক মনে করেন, একটা ইসলামিক দল কি এটা মনে করতে পারে? এই যে না, বিক্ষিপ্ত না, আমার থেকে ইসলামিক রাজনীতি করতে ভালো কথা। আমার প্রশ্ন হলো যে ইসলাম নিয়ে মুনাফিকিটা কেন করতে হবে? আপনি নাম থেকে ইসলামটা বাদ দেন,